ওকে, শুরু করছি আজকে লেকচার। আমরা সরলরেখা লেকচারে আবার ব্যাক করছি। আমরা আজকে সরলরেখা স্ট্রেট লাইনের চ্যাপ্টার 3.3 এর বেসিক নিব। সো প্রথমে একটু পুরনো চ্যাপ্টারে আলোচনা করে নিই। আমরা আজকে 3.3 এর লেকচার 1, বাট তার আগে আমরা শিখে নেই 3.1-এ আমরা কী করেছি। রিকল করি 3.1-এ কী করেছি। রাইট, পোলার স্থানাঙ্ক নির্ণয়, পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে কনভার্সন, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় পোলার স্থানাঙ্কে এবং কার্টেসীয় স্থানাঙ্কে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সমীকরণ দিয়েও আমরা অনেক কাজ করেছি। রাইট, এটা হচ্ছে আমাদের 3.1-এর আলোচ্য বিষয়, যেগুলো আমরা 9-10-এও করে আসছি, কিন্তু পোলার স্থানাঙ্কটা আমরা এখানে নতুন শিখেছি। রাইট, ওকে। 3.2 অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমার কাছে। কেন? 3.2 এর শুধুমাত্র আমাদের মনে আছে, আমাদের বেসিক লেকচারই ছিল কয়টা? 7টা, যদিও ছোট ছোট, বাট 7টা লেকচার ছিল, যেখানে আমরা খণ্ড খণ্ড করে বিভক্তিকরণ সূত্র কিভাবে আসছে তার যে জিওমেট্রি, সেই জিওমেট্রি নিয়ে আমরা কথা বলেছিলাম। তার মানে সূত্রগুলো কিভাবে আসছে। আমি শুধুমাত্র সূত্র তোমাদের মুখস্থ করিয়েছি যে এটা সূত্র মুখস্থ করো, জাস্ট ওখানে আমরা দেখিয়েছি সূত্রগুলো কিভাবে আসছে, এবং তারপরে আমরা মেমোরাইজ করে সেই অনুযায়ী আমরা কাজ করেছি। ঠিক সিমিলারলি 3.3-তে আমরা দেখব সূত্র কিভাবে আসে, অর্থাৎ সূত্রের প্রতিপাদন, অবশ্যই জ্যামিতির সাহায্যে, এবং তারপরে সেটা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারটার কন্টেন্ট কি, মানে এক কথায় আমরা বলি না 3.1 কি বিন্দুর দূরত্ব নির্ণয়, 3.2 কি বিভক্তিকরণ সূত্র, যেমন আমরা ত্রিকোণমিতি করতেছি। 7.1 কি গোল্ডেন রুল, 7.2 কি মাদার্স রুল প্লাস তার অ্যাসোসিয়েটেড রুলস। এভাবে মনে রাখতে পারি না চ্যাপ্টারগুলোকে নিজেদের মতো করে। তাহলে আমরা 3.3-কে কীভাবে মনে রাখবো? 3.3-কে মনে রাখবো ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা শব্দ দ্বারা। 3.3-কে কীভাবে মনে রাখবো? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। কিন্তু এখন এখানে ফ্যাক্ট হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বা যে কোনো ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রের যদি প্রান্তীয় বিন্দুগুলো আমাদের কাছে জানা থাকে, আমরা কি ক্লাস 9-10-এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করে আসছি কি না? কথা কি বোঝাতে পারছি? তার মানে আমি জাস্ট এখানে যদি আঁকি, সো আমি এখানে একটা র্যান্ডম ত্রিভুজ চিন্তা করছি। এটা আমাদের একটা র্যান্ডম ত্রিভুজ। সো এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি। এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক কাঠামো, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম। এখন আমাদের কাছে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক সাপোজ দেওয়া আছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x3, y3। এখন আমরা অলরেডি 9-10-এর কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা জানি যে OX-কে ঘড়ির কাঁটা বিবেচনা করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘূর্ণন করি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিন্দুটাকে সারি কলাম আকারে বসিয়ে তার ভুজকটিকে, এবং যে বিন্দু দিয়ে শুরু করেছে সেই বিন্দু দিয়েই যদি আমরা শেষ করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এখন ওই যে সূত্রটা, ওই সূত্রটার কিছু ওই সূত্রটা ইফেক্টিভ, ওই সূত্র দিয়েও আমরা হয়তো অঙ্ক করব, কিন্তু ওই সূত্রটার একটা প্রবলেম ছিল কি, ফার্স্ট অফ অল আমাকে আমার প্রদত্ত বিন্দুগুলোকে স্থানাঙ্কে বসাইতে হইতো, ইয়েস অর নো। তার মানে চিত্রের একটা বাধ্যবাধকতা ছিল। কারণ কি, চিত্র যদি আমি না আঁকি, তাহলে আমি বুঝবো প্রথম ঘড়ির কাঁটার বিপরীত দিকে অনুযায়ী প্রথম বিন্দু কোনটা, দ্বিতীয় বিন্দু কোনটা, তৃতীয় বিন্দু কোনটা, বুঝতাম না। তার মানে একটা চিত্রের বাইন্ডিংস ছিল আমাদের কাছে, তাই না? কিন্তু এখন আমরা যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটের জ্যামিতি কেমন, বারবারই বলেছি, ইন্টারমিডিয়েটের জ্যামিতি হচ্ছে সমীকরণ বেসড। রাইট, ইন্টারমিডিয়েটের জ্যামিতি কি চিত্র বেসড না। তার মানে যতটা পারি আমরা চিত্রকে কি করি? অ্যাভয়েড করি। যতটা পারি চিত্রকে আমরা কি করি? অ্যাভয়েড করি। চিত্র লাগে না তা না, চিত্র আমরা ভুলে যাব তা না, কিন্তু চিত্রকে আমরা আমাদের সলিউশনে রাখতে চাই না, কম চাই।
রাখতে চাই না বলতে কম চাই। তাহলে আমাদের প্রিভিয়াস যেই রুলসটা 3টা বিন্দু 4টা বিন্দু 5টা বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে কাজ করব, সেই রুলসটা আমরা আপাতত এখন ভুলে যাই। তাহলে এখন কি মনে রাখবো, আমরা এখন নতুন একটা সূত্র তৈরি করব ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তাহলে আমরা জানি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে আমরা লম্ব টানি, রাইট, ক্যালকুলেশনের জন্য। সাপোজ আমি এখান থেকে এ এম একটা লম্ব টানছি, আমি জানি না তোমাদের ওখানে এটাকে লম্ব মনে হচ্ছে কিনা, বাট আপাতত আমি এটাকে লম্ব হিসেবেই বলছি। বি এন এবং সি পি 3টা লম্ব আঁকলাম, ঠিক আছে, 3টা লম্ব আঁকলাম। তাহলে তোমরা আমাকে বলো, 3টা যেহেতু লম্ব এঁকেছি, মূল বিন্দু এটা তো 0 0 থেকে শুরু হয়, মূল বিন্দু থেকে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, তাহলে মূল বিন্দু থেকে ও এন পর্যন্ত দূরত্বটা কত? মূল বিন্দু থেকে ও এন, অর্থাৎ এই বি বিন্দুতে যাওয়ার জন্য তো আগে কি ও এন পর্যন্ত যেতে হবে, তারপরে তো আমরা এন বি পর্যন্ত যাব, তাই না? তাহলে খুবই স্বাভাবিকভাবে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা বলতে পারি কি x2, রাইট, মূল বিন্দু থেকে। আচ্ছা, এম কাকে রিপ্রেজেন্ট করতেছে? এ বিন্দুকে। এ বিন্দুর ভুজ কত? x1। তাহলে অবশ্যই মূল বিন্দু থেকে আমরা এম পর্যন্ত আমাদের হিসাবটা কি? x1। সিমিলারলি মূল বিন্দু থেকে পি পর্যন্ত আমার কি হবে? x3। মূল বিন্দু থেকে পি পর্যন্ত আমার ক্যালকুলেশনটা কি হবে? x3। ইয়েস অর নো? আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারি তাহলে এখন এই ক্যালকুলেশনগুলো করে ফেলি। তাহলে বলো, যদি ও এন x2 হয় আর ও এম x1 হয়, তাহলে এম এন কত? x1 মাইনাস x2। তাহলে এম এন হচ্ছে আমাদের x1 মাইনাস x2, ঠিক আছে, এটা সাথে সাথে তো আঁকা যায়। এম এন হচ্ছে x1 মাইনাস x2। তাহলে আমাকে বলো পিএম বা এমপি কত? x3 মাইনাস x1। তাহলে এতটুকু জায়গা হচ্ছে আমাদের x3 মাইনাস x1, রাইট, x3 মাইনাস x1। এখন আমি যদি পিএন চাই, পিএন কি হবে? x3 থেকে কি বাদ দিব? x2। x3 থেকে x3 কোনটা? ও থেকে পি পর্যন্ত পুরোটা x3, আর ও থেকে এন হচ্ছে x2। তাহলেই আমরা কি পেয়ে যাব? পিএনটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে চিহ্নিত করে রাখি, এই যে পিএন এতটুকু অংশ হচ্ছে আমাদের x3 মাইনাস x2। এগুলো আমাদের এখন সূত্র নির্ণয় করতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এটা তো আমরা একটা পার্টে গেলাম। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর ও থেকে বি পর্যন্ত যে দূরত্বটা, ও থেকে বি পর্যন্ত দূরত্বটা কত? y2। ও থেকে বি পর্যন্ত দূরত্বটা কত? y2। ও থেকে বি পর্যন্ত দূরত্বটা y2। আচ্ছা, ও থেকে সি পর্যন্ত দূরত্বটা কত? y3। ও থেকে সি পর্যন্ত দূরত্বটা কত? y3। এবং ও থেকে এ পর্যন্ত দূরত্বটা হচ্ছে, ও থেকে এ পর্যন্ত দূরত্বটা হচ্ছে y1। এটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা আসলে কি চাই, আমাদের আসলে আলোচ্য টপিকটা কি? আমরা এখনো চ্যাপ্টারের টপিকটা লিখি নাই। আমাদের চ্যাপ্টারের টপিকটা হচ্ছে শীর্ষ, উপরে হেডিং লিখো, শীর্ষ বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে কেন শুধু ত্রিভুজ নিয়ে কথা বলা হচ্ছে, আমরা কি অন্য কোনো ফর্ম পারবো কি না? আপাতত এই চ্যাপ্টারটা আমরা ত্রিভুজে ফোকাস করতেছি, এবং কিছু কিছু অঙ্ক আমরা চতুর্ভুজও পাবো, কিন্তু চতুর্ভুজটাকে আমরা জানি কর্ণ বরাবর অর্ধেক করে ফেললে আমরা কি পেয়ে যাই? 2টা ত্রিভুজ পেয়ে যাই না? তাহলে চতুর্ভুজ ক্ষেত্রকে আমরা 2টা ত্রিভুজে কনভার্ট করে ক্ষেত্রফল বের করব। আর মেইনলি এই চ্যাপ্টারটা আমরা কিসের নামে চিনব? ত্রিভুজের ক্ষেত্রফলের চ্যাপ্টার। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন।
সো এখন তুমি আমাকে বোঝো, আমরা আমাদের টার্গেট কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করা। আমাদের টার্গেট হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে চাই আমরা। ওকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে এখন আমরা বলি যে আমাদের আলোচ্য অংশ কতটুকু? আলোচ্য অংশ হচ্ছে এই এতটুকু। এইটা হচ্ছে আমাদের টার্গেটেড এরিয়া। এটা হচ্ছে আমাদের টার্গেটেড এরিয়া। কিন্তু আমি তো এখন এই টার্গেটেড এরিয়া নিয়ে কাজ করতে গেলে আমার দেখো পুরা একটা বড় অংশ ধরে দেখো, এ বি এন পি সি, পুরা ক্ষেত্রটা এটা না? পুরা ক্ষেত্রটা এটা কিনা? এবং দেখো এর ভিতরে তুমি কিন্তু 3টা ক্ষেত্র পাবা। কিভাবে পাবা? দেখো ঠান্ডা মাথায়, বোর্ডে তাকাই সবাই। দেখো এ বি এন এম, এই যে অংশটা এ বি এন এম, খেয়াল করো, বোঝো এইখানে বি এন আর এ এম এরা পরস্পর সমান্তরাল সরলরেখা কিনা, এবং এম এন এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কিনা। তাহলে আমরা কি জানি দুটি সমান্তরাল সরলরেখা এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব দ্বারা কোন ক্ষেত্র তৈরি হয়? ট্রাপিজিয়াম। তোমরা কি আসলে এসএসসি পাস করে আসছো? সন্দেহ হয়তো, এত গর্ধব কীভাবে হয় মানুষ? দুইটা সমান্তরাল সরলরেখা এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব দ্বারা কোন ক্ষেত্রফল তৈরি, কোন ক্ষেত্র তৈরি হয়? ট্রাপিজিয়াম। তাহলে এইখানে এ বি এন এম এটা কি একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র কিনা? ফাইন। এবং এ এন এম পি সি এইটা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র কিনা? তাহলে আমরা আগে লিখি ট্রাপিজিয়াম ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি এন এম, এটা পেলাম একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র। পরের ট্রাপিজিয়াম ক্ষেত্র হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্র এ এম পি সি। কিন্তু এই দুইটা ট্রাপিজিয়াম ক্ষেত্র যোগ করার ফলে তো আমি পুরাটা পেয়ে গেছি, হ্যাঁ কি না? পুরাটা পেয়ে গেছি না? আসলে কি আমার টার্গেট, আমি কি ত্রিভুজ এবিসি পেয়েছি? আমি কি ত্রিভুজ এবিসি পেয়েছি? তাহলে ত্রিভুজ এবিসি পেতে গেলে আমাকে কাকে বাদ দিতে হবে? কিছু কি বাদ দিতে হবে? বি এন পি সি এইটাও আর একটা কি ট্রাপিজিয়াম কিনা? কেন? বি এন এবং সিপি এরা পরস্পর সমান্তরাল এবং এন পি এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এই ক্ষেত্রটা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। ফাইন। তাহলে মাইনাস আচ্ছা, সো এখানে আমরা বি এন এন পি সি এই যে আমাদের ক্ষেত্রটা আছে ট্রাপিজিয়াম ক্ষেত্র, এটাকে আমরা কি করলাম? বিয়োগ করলাম। তাহলে এখন আমাদের টার্গেট কি ছিল? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আমরা কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রটা পেয়েছি? প্রথমে এই পুরা ট্রাপিজিয়ামটা নিলাম, এই পুরা ট্রাপিজিয়ামটা নিলাম এবং এখান থেকে এই ট্রাপিজিয়ামটা বিয়োগ দিলাম। তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেডমার্ক জায়গাটুকু পেয়েছি কিনা? ফাইন। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটা আমরা জানি, রাইট? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি এন এম, ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি এন এম। তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি এন এম এর জন্য হাফ ইন্টু, তাহলে এ বি এন এম, এখানে সমান্তরাল বাহুদ্বয় কারা কারা? বি এন এবং, একটু ঠান্ডা মাথায় দেখো, এ বি এন এম নিয়ে কথা বলতেছি। তাহলে সমান্তরাল বাহুদ্বয় কারা? বি এন আর এ এম, বি এন আর এ এম, এদেরকে কি করব? যোগ ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এম এন। এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এম এন। ফাইন। তাহলে এটা গেল আমাদের এ বি এম এন বা এ বি এন এন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু, এখন আমরা চাই এ এম পি সি
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কারা কারা? এ এম আর সিপি। আচ্ছা, তাহলে এ এম প্লাস সিপি মাল্টিপ্লাইড বাই এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এমপি। এখন মাইনাস তারপরে বিএনপি সি, তাহলে হাফ ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কি? বিএন এবং সিপি প্লাস সিপি মাল্টিপ্লাইড বাই এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কি? এনপি। ঠিক আছে, এখন দেখো হাফ ইন্টু বিএন কোন অংশটুকু? বিএন কতটুকু বলো? বিএনটাকে আমরা কি বলতে পারি? y2। বিএনটাকে আমরা বলতে পারি y2 প্লাস এমটাকে আমরা কি বলি? y1। এমটাকে আমরা কি বলি? y1 মাল্টিপ্লাইড বাই mn। এই যে দেখো mn বের করে রাখছি। mn কি? x1 মাইনাস x2, x1 মাইনাস x2। ঠিক আছে, প্লাস হাফ। আচ্ছা, এখানে কি পাচ্ছি? এম তো আমরা বলেছি y1 এবং সিপি কতটুকু? y3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? y1 প্লাস y3 ইন্টু এখানে আমরা কি পাচ্ছি? এমপি। তাহলে এমপি কতটুকু? x3 মাইনাস x1 মাইনাস হাফ। এখানে কি আসতেছে? বিএন প্লাস সিপি। বিএন কতটুকু? y2 এবং সিপি কতটুকু? y3 এবং এখানে আমরা কি পাচ্ছি? এনপি। তাহলে এই যে এনপি আমরা বের করে রাখছি কতটুকু? x3 মাইনাস x2। বুঝলাম? এখন আমি অন্য কিছু বুঝতেছি না, এই জায়গাটা বুঝতেছি কারণ আমার চিত্রটা লাগবে। এখন খেয়াল করি, আমার তিন জায়গাতেই হাফ আছে, সো হাফ আমি কি করতে পারি? কমন নিতে পারি। এবং আমার এখানে একটা প্লাস আর একটা কি? মাইনাস। খেয়াল রাখো, এক জায়গায় চিহ্ন চেঞ্জ হবে না, আরেক জায়গায় চিহ্ন চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, তাইলে আপাতত এই যে এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, গুণগুলোকে আমি গুণফলগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। আচ্ছা, হাফটা কমন নিয়ে গেছি। তাহলে এই জায়গায় এখানে আমাদের গুণ হয়ে কি আসবে? x1 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y2 মাইনাস x2 y1। এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। আচ্ছা, তারপরে প্লাস দেন अगेन সেকেন্ড ব্র্যাকেট। এখানে কি আসতেছে? x3 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y1 মাইনাস x1 y3। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে লাস্ট পার্ট মাইনাস this one x3 y2 x2 minus x2 y2 minus x2 y3। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এর পরবর্তী লাইনে সেকেন্ড ব্র্যাকেটটা উঠবে আর লাস্টের চারটা চিহ্ন চেঞ্জ হবে। আর কিছু আছে? নাই। ফাইন, সেকেন্ড ব্র্যাকেটটা উঠবে, হাফ, থার্ড ব্র্যাকেটটা বজায় রাখি, সেকেন্ড ব্র্যাকেটটা উঠবে। সো x1 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y2 মাইনাস x2 y1 প্লাস x3 y1 x3 y3 মাইনাস x1 y1 মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাস x3 y3 প্লাস x2 y2 প্লাস x2 y3। এখন আমাদের এখান থেকে 6টা রাশি কাটাকাটি যাচ্ছে। খেয়াল করি,
এখানে আমরা দেখতে পাচ্ছি x2 y2 প্লাস এবং x2 y2 মাইনাস, x3 y3 প্লাস এবং x3 y3 মাইনাস, এবং x1 y1 প্লাস এবং x1 y1 মাইনাস। ঠিক আছে, তাহলে 6টা রাশি কাটাকাটি চলে গেল। কাটাকাটি গিয়ে আমাদের কি থাকে, হাফ আমাদের এখানে থাকতেছে x1 y2 মাইনাস x2 y1 প্লাস x3 y1 মাইনাস x1 y3 মাইনাস x3 y2 প্লাস x2 y3। এইখানে এই কয়টা আমার অবশিষ্ট থাকতেছে। এখন খেয়াল করি, আমরা এখন এখান থেকে যদি চিন্তা করি হাফ x1 কমন নিব, তাহলে x1 যুক্ত রাশি কোথায় আছে, এই একটা, এবং x1 যুক্ত রাশি আছে এই একটা, রাইট। তাহলে x1 যদি কমন নেই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, y2 মাইনাস y3। এরপরে আমরা প্লাস x2 কমন নিব আগে। x2 যদি কমন নেই তাহলে x2 কমন নিলে আমরা কি কি পাচ্ছি, এখানে পাচ্ছি, আগে পাচ্ছি কি y3 মাইনাস y1, এবং তারপরে যদি আমরা x3 কমন নেই, x3 কমন নিলে আমরা পাচ্ছি y1 মাইনাস y2। ঠিক আছে, এখন আমি বলেছিলাম নির্ণায়কের কনসেপ্ট জানতে হবে। ঠিক আছে, এইখান থেকে শুরু হচ্ছে নির্ণায়কের কনসেপ্ট শুরু। ঠিক আছে, নির্ণায়ক না বুঝলে, অ্যাটলিস্ট বিস্তৃতিকরণ না বুঝলে এখন লাইনটা বুঝবো না। আমরা মাঝখানের রাশিতে একটা মাইনাস কমন নিব। কেন কমন নিব দেখবা। দেখো, হাফ x1 y2 মাইনাস y2 মাইনাস y3 মাইনাস x2 y1 মাইনাস y3 প্লাস x3 y1 মাইনাস y2। অর্থাৎ আমরা শুধুমাত্র মাঝখানের রাশিতে, মাঝখানের অংশটাতে আমরা একটা x2 কমন নিয়েছি, সরি মাইনাস কমন নিয়েছি। ঠিক আছে, এখন এই যে লাইনটা লিখেছি, এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, হাফ মডুলাস x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এখন প্রশ্ন হচ্ছে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, নির্ণায়ক ব্যবহার করেই আসছে। একটু দেখাবো এখানে। এইটা হচ্ছে আমার সূত্রের প্রতিপাদন বর্গ একক। যেহেতু আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাহলে অবশ্যই আমার রেজাল্টটা কিসে আসবে, বর্গ এককে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে স্যার এই দুইটা লাইন এই পর্যন্ত না হলে বুঝলাম, এখান থেকে এখানে কেন আসলো। তাহলে আসো দেখি লাস্ট লাইন থেকে এই লাইনে যাওয়া যায় কি না। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে তো বুঝি নাই, ভালো কথা। লাস্ট লাইন থেকে যদি এই লাইনে যাওয়া যায় আগেরটায়, তাহলে দুইটা পরস্পর সমান না। এখন আমাদের আর চিত্র লাগবে না, চিত্রটা আমি মুছে ফেলি। আচ্ছা, খেয়াল করি এইটা হচ্ছে আমার এই লাইনটা, আমি আবার এখানে লিখতেছি। এখন আমরা রিভার্স ভাবে দেখি, এখানে আমাদের রয়েছে হাফ x1 x2 x3 y1 y2 y3 1 1 1। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানি, নির্ণায়কে যে কোনো সারি বা যে কোনো কলামের সাপেক্ষে কি করা যায়, বিস্তৃতি করা যায়। যে কোনো সারি বা যে কোনো কলাম। আমরা যদি প্রথম কলামকে টার্গেট করে আগাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, হাফ, আমরা এখানে একটা মডুলাস দিলাম, বা মডুলাস দিলাম না, ধরো আমরা ব্র্যাকেটই দিলাম, যে আমরা মডুলাসের কাজটা থার্ড ব্র্যাকেটের মধ্যে করতেছি। তাহলে আমি সাপেক্ষ ধরলাম কাকে, প্রথম কলামকে। প্রথম কলামে এলিমেন্ট কয়টা,
তিনটা, তাহলে তিনটা এলিমেন্টের মধ্যে একটা প্রথমে x1, একটা x2, একটা x3 যাবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এবং আমরা জানি মাঝখানের এলিমেন্টের সামনে কি বসে, কেন মাইনাস বসে, এগুলো শিখে আসছি, সো এখানে বলবো না। আচ্ছা, তারপরে আমরা কি জানি, x1 যখন আমরা সাপেক্ষ হিসেবে নেই, x1 এর সাপেক্ষে সারি বাদ যায়, কলাম বাদ যায়, হ্যাঁ কি না? তাহলে সারিবাদ কলাম বাদ যে আমার কি কি থাকে, y2, y3, 1, 1, আগে এভাবে বুঝি, রাইট? আচ্ছা, তারপরে কি আছে, x2 এর সাপেক্ষে সারিবাদ যাবে, কলাম বাদ যাবে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, y1, y3, 1, 1, এবং প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, তাহলে তারপরেরটা কি হবে, প্লাস। এমন যদি হইতো যে আমি শুরু করেছি মাইনাস দিয়ে, তাহলে মাইনাস প্লাস মাইনাস হবে, এবং এটা কেন সেটা নির্ণয়কে আমরা জানি। আচ্ছা, তাহলে x3 এর সাপেক্ষে সারি আর কলাম যদি বাদ দেই, তাহলে আমাদের পাচ্ছি y1, y2, 1, 1, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা যেহেতু মাঝখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে আমরা জানি আমাদের এই যে এই পার্টগুলোকে আমরা বলি নির্ণায়কের পার্ট, অনুরাশি, সহগ, যারাই যেভাবে শিখেছ। তাহলে এখানে গুণ হয়, গুণটা কিভাবে হয়, বাম থেকে ডান, উপর থেকে নিচে, বাম থেকে ডান, উপর থেকে নিচে। মাঝখানেরটা মাইনাস নেওয়ার কারণে গুণের ডিরেকশনটা ঠিক থাকবে। যদি মাইনাস কমন না নিতাম তাহলে গুণের ডিরেকশনটা কি হবে, নিচ থেকে উপরে। এই কারণেই আমরা কি করি, মাইনাসটা কমন নেই। তাহলে এখান থেকে আমরা লাইনটা কি পাচ্ছি, হাফ x1 y2 ইন্টু 1, অর্থাৎ y2 মাইনাস y3, x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। তাহলে এখন চিন্তা করো, এইটাই কি আমার সেই এই লাইনটা কিনা, এই যে লাইনটা, লাস্ট লাইনের আগের লাইনটাই কি আমরা পেয়েছি কিনা, রাইট? তার মানে আমরা এটা যদি লিখতে পারি, তাহলে এটাও আমরা লিখতে পারি। এবং ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মকে হয় না? তার মানে ক্ষেত্রফল ঋণাত্মকে হয় না বিধায় আমরা অলওয়েজ পুরো ক্ষেত্রফলটা এভাবে লিখতে পারি, ওকে, এভাবেও লিখতে পারি, বাট আমরা সবসময় লিখব কিভাবে, এভাবে। এবং যদি কোনো কারণে মাইনাস চলে আসে, তাহলে আমরা মডুলাস দিয়ে ওটাকে প্লাস করে ফেলবো। এজন্য শুরু থেকেও মডুলাস রাখতে পারি, যেটা আমি এই লাইনে লিখতে চেয়েছিলাম, অথবা লাস্টে মাইনাস আসছে, লাস্টে আমরা মডুলাস দিয়ে ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হতে পারে না, মডুলাস সামথিং ইজ ইকুয়ালস টু পজিটিভ। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে ক্ষেত্রফলের সূত্র আগে আমরা কিভাবে শিখেছিলাম, আমার কাছে বিন্দু তিনটা দেওয়া আছে, তিনটা বিন্দুকে স্থানাঙ্ক ব্যবস্থায় বসাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করার পরে বিন্দু 1, বিন্দু 2, বিন্দু 3 ডিসাইড করি, প্রথম বিন্দু বসাই, দ্বিতীয় বিন্দু বসাই, তৃতীয় বিন্দু বসাই, আবার প্রথম বিন্দু বসাই, হ্যাঁ কি না? এভাবে করেছি কিনা? এখন জাস্ট একটা এক্সাম্পল দিব, জাস্ট একটা এক্সাম্পল দেই। ধরো 1-এর 1 নম্বর অঙ্ক বা 1-এর 2 নম্বর, এটা দিনাজপুর বোর্ড 21-এ আসছে, 1-এর 2 নম্বর অঙ্ক। আমার কাছে তিনটা বিন্দু দেয়া আছে, 6,5, -5,0, -9, -4। এখন তুমি চিন্তা করো এই বিন্দুগুলোর নাম কি, এই বিন্দুগুলো কোন পজিশনে আছে, প্রথম থেকে, দ্বিতীয় থেকে, তৃতীয় থেকে জানার দরকার আছে আমার, জানার দরকার আছে। এমসিকিউ এর জন্য ডিরেক্টলি করতে পারি, রিটেনের জন্য হয়তো বলবো যে প্রদত্ত বিন্দু তিনটির নাম এবিসি, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। বাট আমরা যদি তিনটা বিন্দু জানা থাকে, তাহলে আমি বুঝতেছি এইটা আমার x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে আমরা সরাসরি হাফ মডুলাস x1 এর জায়গায় কি রয়েছে 6, x2 এর জায়গায় কি রয়েছে -5, x3 এর জায়গায় কি রয়েছে -9 বসায় ফেললাম। আচ্ছা, y1 এর জায়গায় কি রয়েছে 5, y2 এর জায়গায় কি রয়েছে 0, y3 এর জায়গায় কি রয়েছে -4। তাহলে 1, 1, 1 পেয়ে গেলাম কিনা? কথা কি বুঝাতে পারছি? এবং আমরা জানি যারা নির্ণয়কের একটু এক্সট্রা ক্লাস করেছো, যখনই আমরা 1, 1, 1 পাই, তখন আমরা কি করি, অ্যাটলিস্ট আমরা কি করি, সারি থেকে সারি অথবা কলাম থেকে কলাম কি করি, বিয়োগ দেই বা যোগ করি, যাই করি না কেন আমরা চেষ্টা করি কি আনতে, 0 আনতে।
কি আনতে, জিরো আনতে। কারণ আলটিমেটলি আমরা এই যে আমাদের যে সূত্রটা আমরা লিখেছি সেই সূত্র থেকে আমরা আসলে কি করেছি, বিস্তৃতিকরণ করেছি, হ্যাঁ কি না? আমরা জ্যামিতি ব্যবহার করে এই সূত্রটা পেয়েছি, কোনো সন্দেহ আছে? কিন্তু এই সূত্র থেকে আউটপুট বের করতে গেলে আমার তো নির্ণয় করাই লাগবে। কথাটা কি বুঝাতে পারছি? সূত্র পেয়েছে কি ব্যবহার করে, জ্যামিতি, বাট জ্যামিতিক সূত্রটা ব্যবহার করে আউটপুট পেতে গেলে আমাকে কি ইউজ করতে হবে, বিস্তৃতিকরণ, হুইচ ইজ এ নির্ণায়ক। কথাটা কি বুঝাতে পারতেছি? তাহলে এখন আমি যদি নির্ণায়কের প্রপার্টি আমরা শিখেছি, আমরা সারি থেকে সারি, কলাম থেকে কলাম বিয়োগ দিতে পারি, যারা শিখিনি তাহলে শিখে নেবেন। তাহলে আমরা এখন এখানে এটা হচ্ছে আমার রো 1, এটা হচ্ছে আমার রো 2, তাহলে রো 1 থেকে রো 2 অথবা রো 2 থেকে রো 3 আমি যদি বিয়োগ দিই তাহলে এই 1 1 এ 0, এই 1 1 এ 0 আসে। তাহলে আমরা শুধু লাস্টের এলিমেন্টটাই কী করলে, মাইনাস করলে, বিস্তৃতিকরণ করলেই চলে, রাইট? এখন অথবা আমি বিয়োগ করা স্যার পারি না, ভুলে গেছি, ফাইন, এটাও যদি হয় তারপরও আমরা এখন যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তৃতি করতে পারবো না, রেজাল্ট একই আসবে না? এই যে এই লাইনটা যদি বুঝি, এই সেকেন্ড লাইনটা যদি বুঝি, আসলে এই সেকেন্ড লাইনটা অ্যাপ্লাই করি, আমরা হাফ ইন্টু, এখন আমরা এখানে যেহেতু প্রথম কলাম ধরেছি, এই অঙ্কটাতেও আমরা প্রথম কলামই ধরি, আমরা চাইলে যে কোনোটা ধরেই করতে পারবো, সারি, দ্বিতীয় সারি, কলাম, যে কোনোটা ধরেই করতে পারবো। আপাতত আমরা প্রথম কলাম ধরেই বিস্তৃতি করি এই নিয়মে। তাহলে বলো x1 এর পজিশনে আমার প্রথম সারিতে কয়টা এলিমেন্ট, প্রথম সারিতে কয়টা এলিমেন্ট, 3টা। কী কী বসবে, 6 -5 অ্যান্ড -9, 3টে এলিমেন্ট বসাইছি। মাঝখানে এলিমেন্টের আগে কি বসবে, মাইনাস, তার মানে এই মাঝখানে এলিমেন্টের আগে কি বসলো, মাইনাস। আচ্ছা, তাহলে প্রথম এলিমেন্ট যখন ক্যালকুলেশন করতেছে তখন সারিবাদ কলাম বাদ যাবে, তাহলে কি বসবে, 0 0 1 -4 1, রাইট? এরপরে যখন -5 থেকে বিস্তৃত করতেছে তখন আমরা সারিবাদ কলম বাদ দিলে কি পাবো, 5 -4 1 1। এরপরে আবার -9 নিয়ে যখন বিস্তৃতি করব তখন আমরা কি পাবো, 5 0 1 1। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে আমরা হাফ 6 ইন্টু 0 ইন্টু 1 0, মাইনাসে মাইনাসে প্লাস 4, মাইনাসে মাইনাসে 5, 5 ইন্টু 1 প্লাস 4 -9, 5 -0, তাহলে হাফ, এখানে আমরা পাচ্ছি 4 × 24, এখানে আমাদের 9 5 × 45, এখানে আমাদের 5 ইন্টু 9 55 না, সরি 45। আচ্ছা, তাহলে এখন কি আসে, এটা কাটাকাটি চলে যায়, তাহলে হাফ ইন্টু 24, তাহলে আমাদের রেজাল্ট কি চলে আসলো, 12 বর্গ একক। এখন আমি যদি এটার নাম দিতে চাই এ বি সি, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 12 বর্গ একক। বলো, কোনো চিত্র আঁকতে হয়েছে, কোনো চিত্রে বসাইতে হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের প্রয়োজন হয়েছে না। তাহলে আমাদের এই এফিসিয়েন্ট নিয়মটা আবিষ্কারের পিছনে কারণ এইটা যে আমরা চিত্র থেকে ডিপেন্ডেন্সি কমাবো এবং আগেরটার চেয়ে এটা ফাস্টার। এখন তোমাদের জানা নিয়মেই যদি এটা করতে চাই, ধরো এই অঙ্কটা এখানে করলাম, তো জানা নিয়মে যদি করতে চাই, যেটা অলরেডি জানো আগে থেকে, তাহলে জানা নিয়মে করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এটাকে বসাইতে হবে। আচ্ছা, বসাইলাম। ধরো আমি এটা বুঝতেছি, এটা আমার প্রথম চতুর্ভাগে আছে, এটা -5 0, এটা আমার দ্বিতীয় ও এক্স প্রাইম বরাবর আছে, এটা আমার আছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমার প্রথম বিন্দু এইটা, দ্বিতীয় বিন্দু এটা, তৃতীয় বিন্দু এটা, এটা আমি অ্যাজাম্পশন করে বুঝতেছি। তাহলে আমার এটা তো আমি আগে আঁকবো, আঁকার পরে তো বুঝবো, তাই না? তাহলে প্রথম বিন্দু হচ্ছে আমার -5 0, দ্বিতীয় বিন্দু হচ্ছে আমার -9 -4, তৃতীয় বিন্দু 6 5, চতুর্থ আবার যেটা দিয়ে শুরু সেটা দিয়ে কি শেষ, এভাবেই করে আসছি কিনা। তারপরে গুণগুলো এই বরাবর ফার্স্টে, তারপরে মাইনাস করে নিচ থেকে উপরে, এখান থেকে এইটা আমাদের ফার্স্ট হয়। কেন ফার্স্ট হয়? কারণ আমরা এখন নতুন করে ইন্টারমিডিয়েটে নির্ণায়কের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছি, রাইট? সো নির্ণায়কের সাহায্যে আমরা এখন থেকে বাকি সব কিছু করব। বুঝতে পারছি? আজকে এতটুকুই।